আজ আপনি শুনবেন নীলাঞ্জন নন্দীর লেখা কাহিনী ক্যামেরা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. গল্প পাঠে এবং অভিনয়ে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে নীলাঞ্জন নন্দীর কাহিনী ক্যামেরা। নিয়মিত ডায়েরি লেখার অভ্যেস আমার খুব একটা নেই, তবে কখনো কোনো ঘটনা তেমনভাবে যদি নাড়া দেয় তার বিশদ বিবরণ লিপিবদ্ধ করে রাখি। এই অভ্যেসটা বহুদিনের। 1990-এ যখন বাবা মারা গেলেন তখন ডায়েরি লিখেছিলাম। ভীষণ একা লাগতো তখন। আমার দিদি সরমার 1987-তে বিয়ে হয়ে যায় দিল্লিতে। কখনো কখনো কলকাতায় আসে। ঠাকুরদার তৈরি এই বিশাল বাড়িটায় এখন আমি আর কাজের লোক রাধারমন, মাত্র দুটি প্রাণী। মাঝে মাঝে বাড়িটার হাঁ করা ক্ষুধার্ত মুখ কেমন যেন গিলতে আসে আমায়। যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি। মডেলিং অ্যাসাইনমেন্টের ছবিগুলো বাড়িতে বসেই বাছাবাছি করি, এতে দিব্যি সময় কেটে যায়। কিন্তু হঠাৎ গত শুক্রবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ঘটনার আকস্মিকতায় এতটাই নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে এই কদিন ডায়েরি লিখতেও বসতে পারিনি। সেদিন সকাল থেকেই আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। কখনো মুষলধারে, আবার কখনো বা ইলশে গুড়ির মতো বৃষ্টি পড়ে চলেছিল। 10টা নাগাদ স্নান সেরে খাটের তলা থেকে ডাক ব্যাগের ওয়াটারপ্রুফ জুতো জোড়া বের করে পায়ে পড়লাম। ক্যামেরা ব্যাগটা গোছাতে গিয়েই মাথার ব্যথাটা টের পেলাম আমি। সারা কপাল জুড়ে একটা চিনচিনে ব্যথা, তার সঙ্গে শুরু হলো চোখের জ্বালা। স্পষ্ট বুঝতে পারলাম আমার জ্বর এসেছে। থার্মোমিটারটা ভালো করে ধুয়ে জিভের তলায় মিনিটখানেক রাখতেই দেখলাম 102 ডিগ্রি। অফিস যাওয়ার চিন্তাটা তৎক্ষণাৎ মাথা থেকে ঝেড়ে ফেলে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাধারমনকে আদেশ দিলাম, আমায় এখন বিরক্ত করো না, বুঝলে? আজ দুপুরে কিছু খাবো না, শুধু একটু বিশ্রাম চাই। বেশি জ্বর হলে লক্ষ্য করেছি নাক মুখ দিয়ে আগুনের হলকা বেরোতে থাকে। কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থাকতেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। যখন ঘুমটা ভাঙল তখন বেডসাইড টেবিলের ঘড়িটার দিকে চোখ পড়তেই দেখলাম 2:05। এর মধ্যেই বৃষ্টিটা ধরে এসেছিল। জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল কৃষ্ণচূড়া গাছটা। তার ডাল থেকে বৃষ্টির জল পাতা বেয়ে টুপটাপ করে ঝরে পড়ছিল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। নিচের রাস্তায় লোক চলাচল কমে এসেছে, যদিও জল কমেনি। মাঝে মধ্যে এক আধটা গাড়ি, দু একটা রিক্সা এই ঝিম ধরা দুপুরের শান্তিকে তার আওয়াজে নষ্ট করে চলেছে। ঠিক এমন সময় আমার বাবার কথা মনে পড়ল ডায়েরিটার কথা। বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল। উনি নিয়মিত লিখতেন। শুনেছি ঠাকুরদাও নাকি ডায়েরি মেনটেন করতেন। আমার দিদিকেও ডায়েরি লিখতে দেখেছি সেই ছেলেবেলা থেকে, অন্তত বিয়ের আগে পর্যন্ত দেখেছি। এখন আর সে অভ্যেস আছে কিনা বলতে পারবো না। গত মাসে দোতলার স্টোর রুমটা পরিষ্কার করাচ্ছিলাম, তখনই বাবার 4টে ডায়েরি হাতে আসে। 1963 থেকে 1966, 4 বছরের এক এক দিনের সংক্ষিপ্ত বর্ণনা। আমার জন্ম 1963তেই। যখন আমি মায়ের পেটে, তখন থেকে শুরু করে আমার জন্মের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দিনের লিপিবদ্ধ করা প্রতিটি লেখা পড়েছি আমি। বাবার স্বপ্ন, আশা আর একই সাথে আশঙ্কার স্পষ্ট ছবি মুগ্ধ হয়ে দেখেছি। 63, 64 আর 65 সালের ডায়েরি পড়া হয়ে গিয়েছিল। 66 সালেরও 17ই মার্চ পর্যন্ত এগিয়েছিলাম। তারপর কাজের চাপে আর পাতা উল্টানো হয়নি। হঠাৎই কেন জানি না বাবার কথা মনে পড়তেই 66 ডায়েরিটা তখনই পড়তে ইচ্ছে হলো। জ্বর দেখেই একটা ক্রোসিন খেয়ে নিয়েছিলাম, তাই এখন শরীরটা বেশ ঝরঝরে লাগছে।
চোখের জ্বালাটাও নেই, শুধু মাথাটা একটু ধরে আছে, দুরগে সামান্য ব্যথা। দেরাজ থেকে স্টোর রুমের চ্যাপটা পেতলের চাবিটা বের করে দোতলায় নেমে এলাম। দরজাটা খুলতেই সেই চাপা গন্ধটা নাকে এসে লাগলো। বহু দিনের ধুলো আর বদ্ধ পরিবেশের একটা গন্ধ। আলোটা জ্বালালাম, একসঙ্গে দুটো 100 ওয়াটের বাল্ব জ্বলে উঠল। আসলে এই ঘরটা বাবার স্টাডি রুম ছিল। ঠাকুরদার মতো ব্যবসায় কোনো মাথা ওনার ছিল না, তবে ডাক্তারি করে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। ঠাকুরদাও অবশ্য এতে কোনো আপত্তি করেননি। বাবাকে বিলেতে পাঠিয়ে FRCS করিয়েছিলেন। দেশে ফিরে এসে বাবার পসার ভালোই জমে উঠেছিল। প্রথমে আরজি কর, তারপরে প্রাইভেট প্র্যাকটিস। ঘরটার 3টে দেওয়াল জুড়ে কাঁচের পাল্লা দেওয়া আলমারি, বইয়ে ঠাসা, মেঝেতে ছড়ানো ছিটানো নানা রঙের নানা আকারের বাক্স, সুটকেস আর গাদাগুচ্ছের মেডিকেল জার্নাল। ঘরে 2টো জানালা, রঙিন শার্সি বসানো তাতে। সেগুলো অবশ্য সারা বছর বন্ধই থাকে। আসলে আমি চাই না এই ঘরে কোনো পাখি এসে বাসা বাঁধুক। জানালার পাশেই বড় টেবিলটার ওপরে 66 ডায়েরিটা রেখেছিলাম। শার্সিগুলো খুলে চেয়ারটা টেনে বসলাম। বাইরে মৃদু গাড়ি ঘোড়ার শব্দ কানে এলো। খোলা জানালা দিয়ে মেঘলা দিনের আলো এসে পড়ছে ঘরে। ঠান্ডা একটা হাওয়াও যেন আসছিল। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। 18ই মার্চ। আজ সকালে হঠাৎ বীরেন টেলিফোন করেছিল। বলল কাল নাকি পার্ক স্ট্রিটের ওয়াল্টার্সে নিলামে যাবে। আমি তো প্রত্যেক রবিবারই যাই, তাই বীরেন জিজ্ঞেস করছিল, আমি কি সরাসরি চলে যাব নাকি তুমি আমাকে পিক আপ করে নেবে? যাওয়ার পথে তোমাকে তুলে নেব। তারপর অন্য একটা প্যারায় লিখেছেন, কাল একবার ভুবন বাবুর সাথে কথা বলতে হবে। ওনার ছেলের অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে ফেলা দরকার। সেন্ট আর্থার্স চ্যারিটি ফান্ড থেকে বোধহয় অপারেশনের জন্য অর্ধেক টাকা জোগাড় করতে পারবো। ভুবনবাবুর ছেলের একটা ছবি চাই, ওদের দপ্তরে জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। ভুবনবাবুর মতো একটা নিলামের দোকানের কেরানির পক্ষে 10,000 টাকা জোগাড় করা সত্যিই কষ্টসাধ্য ব্যাপার। এরকম মানুষদের সাহায্যের জন্যই তো সেন্ট আর্থার্সের মতো সংস্থা রয়েছে। আমার মন বলছে ওরা টাকাটা ঠিক দেবে। 19শে মার্চ। একটু আগে নিলাম থেকে ফিরলাম। বীরেন একটা 19 শতকের ফরাসি কলম কিনেছে 60 টাকায়। তেমন সস্তা নয়, তবুও ও বেশ খুশিই হয়েছে। প্রথম দিকের নিলামে এসে পটাপট দর চড়িয়ে ভেবেছে আমি কি যেন একটা করলাম। আরো বার কয়েক ওখানে গেলে বোধহয় আরো বিবেচনা করে দর হাঁকবে। ফেরার পথে বীরেনকে নামিয়ে দিয়ে এলাম। বাড়িতে এসে স্টাডিতে ঢুকে হাতের মোড়কটা খুললাম। আজ একটা ক্যামেরা কিনেছি, বেশ পুরনো জার্মান ক্যামেরা, 120 ফরম্যাটের ফিশার। এই কোম্পানি শুনেছিলাম কয়েক বছর ব্যবসা করেই উঠে যায়, তবে ক্যামেরার সুনাম আছে। আজ নিলামের টেবিলে এটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। 125 টাকা দিয়ে কিনে ফেললাম। মনে তো হয় সস্তাই পড়েছে। ছবি তোলার নেশা আমার বহুদিনের। একটা জাইজাইকন আছে, তবু আরও ক্যামেরা কেনার ইচ্ছে আছে আমার। এই ক্যামেরাটা বেশ ভারী, সম্পূর্ণ কালো রঙের, লম্বায় প্রায় 1 ইঞ্চি 7, চওড়ায় 1 ইঞ্চি 4। লম্বাটে চেহারা, অনেকটা ইয়াশিকা 30-র মতো দেখতে। আগামীকালই একটা ফিল্ম কিনে ভরতে হবে। অজিতের বছর 3 বয়স হলো, ওর ছবি দিয়েই এটার ওপেনিং করব। 20শে মার্চ। আজ হাসপাতাল থেকে ফেরার পথে হঠাৎই রাস্তায় ভুবনবাবুর সাথে দেখা হয়ে গেল। উনি ছেলের সঙ্গে কর্নওয়ালেস স্ট্রিট ধরে হাঁটছিলেন। আমি ড্রাইভারকে ওনাদের পাশে গাড়িটা দাঁড় করাতে বললাম। আমায় দেখে ভদ্রলোক একগাল হেসে বললেন, আপনার বাড়ির ওদিকেই যাচ্ছিলাম, ওই অন্নদা স্টুডিওতে। কাল বললেন না ছেলের ছবি তোলাতে হবে, ওই জন্য।
দেখি ভুবনবাবুর ছেলে পলাশ মুখ টিপে হাসছে, যেন ছবি তোলার কথায় খুব মজা পেয়েছে। আমি গাড়ির দরজা খুলে ওনাদের ভেতরে ডাকলাম। বললাম, ও স্টুডিওতে ছবি টবি তুলে আর কাজ নেই, মিছিমিছি পয়সা খরচ হবে, তার চেয়ে বরং আমি ছবি তুলে দিচ্ছি, আমার বাড়ি চলুন। গাড়িতে বসেই কথাবার্তা বলতে বলতে জানতে পারলাম ভুবনবাবুরা শ্যামপুকুরে থাকেন। বাড়িতে এসে গতকাল নিলামে কেনা ক্যামেরাটা বের করলাম, আর জাইসাইকনটাও। দুপুরে ওয়ার্ড বয় নবীনকে দিয়ে একটা ইলফোর্ড ফিল্ম বানিয়েছিলাম, সেটা ভরে দেখলাম ফিশারটায়। জাইসাইকনে ফিল্ম আছে। ভুবনবাবু আর ওনার ছেলে পলাশকে নিয়ে ছাদে উঠে এলাম। এখনো আলো অনেক বাকি আছে। চৈত্র মাসের শেষ বিকেলের রোদ ছড়িয়ে রয়েছে বিশ্ব চরাচরে। আকাশ একেবারে পরিষ্কার। পলাশকে পাঁচিলের ধার ঘেঁষে দাঁড় করিয়ে পরপর দুটো ছবি তুললাম, একটা নতুন ফিশারে আর একটা জাইসাইকনে। বলা যায় না নতুন ক্যামেরায় ছবি কেমন উঠবে, তাই টু বি অন দ্য সেফ সাইড জাইসাইকনেও একটা তুলে রাখলাম। ছবি তোলার পর ওনারা বাড়ি চলে গেলেন। রাস্তা দিয়ে একটা গাড়ির হর্ন বাজানোয় মনোযোগ একটু নষ্ট হলো, কিন্তু ততক্ষণে ওই পাতাটা পড়া হয়ে গিয়েছিল, তাই পরের পৃষ্ঠা উল্টালাম। 21শে মার্চ। কোত্থেকে যে কি হয়ে যায় বলা যায় না। হঠাৎই আজ সকালে ভুবনবাবু ছুটে এলেন আমার কাছে। কারণ জানতে চাওয়াতে হাউমাউ করে কেঁদে উঠলেন ভদ্রলোক। ভোরের দিকে হঠাৎই ছাদে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পলাশ অসাবধানে পা পিছলে পড়ে গেছে, মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে ডাক্তারবাবু, বেশ গুরুতর আঘাত। আরজি করেন এমার্জেন্সিতে ভর্তি করিয়ে আপনার কাছে এলাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না ডাক্তারবাবু। আমার ছেলেটাকে বাঁচান ডাক্তারবাবু, দয়া করে বাঁচান আমার ছেলেটাকে। দুপুর পর্যন্ত চেষ্টা করেও পলাশকে বাঁচাতে পারলাম না। মাথা ফেটেছিল ঠিকই, তবে স্টিচ আর ইঞ্জেকশনগুলো পড়ার পর কন্ডিশনটা তো স্টেবল হওয়া উচিত ছিল। কিন্তু না, ঠিক 2:10 পলাশ মারা গেল। আমার আজ আর কিছু লিখতে ইচ্ছে করছে না, আজ এই পর্যন্তই থাক। 22শে মার্চ। কাল পলাশ মারা যাওয়ার সময় ওর মৃত্যুর কোনো সঠিক এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছিলাম না, তবে এখন বোধহয় পারছি। আমি ডাক্তার হলে কি হবে, বিশ্বের সমস্ত কিছু জানা আমার পক্ষে সম্ভব নয়, হয়তো কারোর পক্ষেই সম্ভব নয়। তাই হয়তো আমি মনে মনে ঈশ্বর, শয়তান, মিরাকেল, কালো জাদু বা ভূতেও বিশ্বাস করি। জানি না কেন আমার মনে হয় পৃথিবীতে আমাদের অগোচরে অনেক কিছুই লুকিয়ে আছে, যা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে। গতকাল বেলা 3টের সময় ডেথ সার্টিফিকেট লিখে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আসলে আমিও তো সন্তানের বাবা, মা মরা ছেলের বাবা। ভুবনবাবুর মুখটা দেখার মতো মনের জোর আমার ছিল না। কি করেই বা আর এক পিতার মর্মান্তিক দুঃখটাকে। বাড়ি ফিরে স্টাডিতে ঢুকে নতুন কেনা ক্যামেরাটাকে নিয়ে নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম পলাশের কথা। ওর শেষ ছবিটা এই ক্যামেরাতেই বন্দি রয়েছে। মাত্র 12টা বসন্ত কাটালো ছেলেটা। এত তাড়াতাড়ি চলে যাওয়ার খুব দরকার কি ছিল? স্ক্যালপেল হাতে নিলেই যেমন কাটা ছেঁড়া করতে মন চায়, ঠিক তেমনি হাতে একটা ক্যামেরা থাকলে আপনা থেকেই ডান হাতের তর্জনীটা ছটফট করে ওঠে। অজিতের ডায়রিয়া হয়েছে, বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ওর ছবি তোলা আপাতত মুলতুবি রইল। বসে বসে আকাশ পাতাল ভাবছিলাম, এমন সময় জানালার ফ্রেমে একটা পায়রা এসে বসল। দুধ সাদা গায়ের রং, তবে ডানায় একটা ধূসর দাগ আছে।
এরা দল বেঁধে এই বাড়িটার 3 তলার কোথাও একটা থাকে। বকম বকম মাঝে মাঝেই শুনি আমি। হাতের কাছে এমন একটা লিভিং সাবজেক্ট পেয়ে পট করে একটা ছবি তুলে নিলাম নতুন ক্যামেরাটায়। কে জানে কেমন উঠবে। পায়রাটা কিছুক্ষণ ডানা ঝটপট করে তারপর উড়ে গেল, হয়তো পাশের বাড়ির কার্নিশে। কালকে তেমন কিছু করা হয়নি। আজ সকালে একটা মেজর অপারেশন ছিল, মোটামুটি ভালোই হয়েছে। বিকেলে বারান্দায় এসে দাঁড়াতেই নিচে আমার নীল রঙের মরিসের পাশে সাদা মতো কি একটা পড়ে থাকতে দেখলাম, পেছনের চাকার ঠিক ডান দিকে। নিচে নেমে দেখি ডানাগুলো ছড়ানো, মরে কাঠ। সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলাম না। দুধ সাদা পায়রাটার ডানায় একটা ধূসর দাগ খুব চেনা লাগলো। আরে গতকালই তো মনে হয় এর ছবি তুলেছিলাম। পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল আমার। মনে মনে ভাবলাম, ওই ফিশার ক্যামেরাটা দিয়ে পলাশের ছবি তুলেছিলাম, ও মারা গেল। আর ওই ক্যামেরাতেই পায়রার ছবি তুললাম, সেও মারা গেল। তবে কি ভাগ্যে অজিতের ছবি তোলা হয়নি, না জানি কি হতো। ঠাকুরকে মনে মনে প্রণাম জানালাম। ক্যামেরাটার ইতিহাস কি, কোত্থেকে এসেছে ওটা, এই প্রশ্নটা মাথায় বারবার ঘুরছে। পুরোপুরি শিওর না হলেও আমার মনে হয় ক্যামেরাটা ভুতুড়ে। ওটাকে কিছুক্ষণ আগে বিওএসির সবুজ এয়ার ব্যাগটায় খবরের কাগজ মুড়ে তুলে রেখেছি। ওটা আর কোনোদিন ব্যবহার করব না, কোনোদিনও না। 23শে মার্চ। গতকাল রাতে ভালো করে ঘুম হয়নি। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করেছি। ছোট্ট অজিত পাশে অকাতরে ঘুমিয়েছে। সকালে হসপিটালে বেরোনোর আগে ও একবার জিজ্ঞেস করেছিল ক্যামেরাটার কথা। আসলে ওই ক্যামেরাটায় ছবি তুলতে চায়। ওইটুকু বাচ্চা ছেলে, ওকে আসল কথা বলি কি করে? তাই বলেছি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। অজিত বরাবরই খুব শান্ত ছেলে, এ নিয়ে আর আমায় বিরক্তও করেনি। হসপিটাল থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। ড্রাইভার রামরতনকে গাড়িটা একটু জোরে চালাতে বললাম। গন্তব্যস্থল ওয়াল্টার্সের নিলামের দোকান। ফিশারের ইতিহাস না জানা অব্দি শান্তি পাচ্ছি না। ওই ক্যামেরার পেছনে কি কাহিনী থাকতে পারে সেটা ভেবেই মনটা কেমন যেন উসখুস করছে। আরজিকর থেকে পার্ক স্ট্রিট বেশ অনেকটাই পথ। যখন ওয়াল্টার্সের দোকানে ঢুকছি, আলো প্রায় মরে এসেছে। রাস্তার উল্টো দিকে ফ্লোরিজের কেক পেস্ট্রির দোকান। দোকানের রঙিন সাইনবোর্ডে ছোট ছোট আলো নেচে যাচ্ছে। দোকানে ঢুকে ভুবনবাবুকে দেখতে পেলাম না। ভদ্রলোক কদিনের ছুটি নিয়েছেন কে জানে। একমাত্র ছেলের মৃত্যু শোক কি এত তাড়াতাড়ি ভোলা যায়? ঠিক কতদিন লাগে কারো অস্তিত্বকে মন থেকে পুরোপুরি মুছে ফেলতে? কেউ বলতে পারে? দোকানের মালিক রাজেন মালহোত্রা হাসি মুখে এগিয়ে এলেন। আমি ওনার পুরনো খদ্দের। আমার শুকনো মুখ দেখে উনি কারণ জানতে চাইলেন। সবিস্তারে সব বললাম ওনাকে। ততক্ষণে টেবিলে এলাচ দেওয়া চা এসে গেছে। ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। রাজেনবাবু চিন্তিত মুখে কাপটা তুলে নিয়ে একটা লম্বা চুমুক দিলেন। তারপর বললেন, এইরকম ব্যাপার? আচ্ছা, আপনার কোনো ভুল হচ্ছে না তো কোথাও? না, আমার কোনো ভুল হয়নি, কোনো ভুল হয়নি। আমার কথা শুনে উনি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপর টেবিলের দেরাজ খুলে একটা পুরনো কালো খাতা বের করে সামনে রাখা ছোট প্যাডে খসখস করে কি যেন একটা লিখলেন। কাগজটা এগিয়ে দিলেন আমার দিকে। বললেন, লিন,
ও ক্যামেরাটা ওনারই ছিল। দেখলাম কাগজটায় লেখা পিটার লরেন্স, 132 নম্বর পেমেন্টাল স্ট্রিট। পিটার সাহেবের বয়স প্রায় 80 বছরের মতো হবে। তার একমাত্র মেয়ে জোসেফিনা গত বছর মারা যাওয়ার পর বাড়ি থেকে আর তেমন একটা বেরোন না ভদ্রলোক। ঠিক ওই 15 দিন আগে হঠাৎই একদিন বিকেলে এলেন আমার এইখানে। তারপর ওই ক্যামেরাটা উনি ভুবনবাবুকে দিয়ে যান। এটা ছোট কাগজে আমার উদ্দেশ্যে কয়েকটা লাইন লিখে গেছিলেন। এ তো আঁকা বাঁকা যে পড়তে খুব কষ্ট হয়েছিল। তাতে লিখেছিলেন যে ক্যামেরাটা আপনি বেচে দিন, যা দাম পাবো তাতেই আমি খুশি। তা ও চিঠিটা পড়ে আমি ভেবেছিলাম ওনার বোধহয় অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি পেরেছিলাম ক্যামেরাটাকে বেচে ওনাকে সাহায্য করিয়েছিলাম। কিন্তু আপনি যে ঘটনা শোনালেন, আমার তো মাথা ঘুরে যাচ্ছে ডাক্তারবাবু। সত্যিই যদি ক্যামেরাটার পিছনে কোনো কাহিনী থাকে, আমি কিন্তু কিছুই জানি না, ও পিটার সাহেব জানতে পারেন। রাজেনবাবুর সঙ্গে আর কথা বাড়াইনি, সোজা চলে গেলাম পিটার লরেন্সের কাছে। রাস্তাটা চেনাই ছিল। আমার এক বুড়ো গোয়ানিজ পেশেন্ট থাকতেন স্যান্ডেল স্ট্রিটে, পেমেন্টাল স্ট্রিটের পাশেই। এলাকাটা নোংরা, অন্ধকার আর গোলক ধাঁধার মতো। রাজ্যের সরু গলি এসে মিশেছে একটা আর একটার সঙ্গে। জায়গাটা রিপন স্ট্রিটের দক্ষিণে, অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া। একটা ভাঙাচোরা প্রায় পোড়ো বাড়ির দোতলায় উনি থাকেন। অপরিষ্কার কামরা, অপর্যাপ্ত আলো আর অসহ্য একটা নাম না জানা অদ্ভুত গন্ধ পরিবেশটাকে কেমন যেন ভারী করে রেখেছিল। সারা ফ্ল্যাটটায় কারও সারা শব্দ পাচ্ছিলাম না। বোধহয় ভদ্রলোক একাই থাকেন। বৃদ্ধ পিটার লরেন্স একটা তুলো ওঠা রংচটা সোফায় বসে আমায় লক্ষ্য করছিলেন। আমার কাছে ঘটনাগুলো শুনে বললেন, I am extremely sorry. আমি আপনার জীবনে বিপদ ডেকে এনেছি। স্বার্থপরের মতো কাজ করেছি নিজেকে বিপদ মুক্ত করতে। ক্যামেরাটা ছিল আমার দাদার, ডেরেক লরেন্সের। সে খুব একটা স্বাভাবিক ছিল না, চার্চে যেত না, বাইবেল ছুঁতো না। তা ওর যখন প্রায় 25 বছর বয়স, ও হঠাৎ একটা স্যাটানিক গ্রুপের মেম্বার হলো। ওই গ্রুপটা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করত। পরিবারের সকলে ওকে ফেরানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হয়নি। দাদার ভীষণ প্রিয় ছিল ওই ক্যামেরাটা। বিভৎস সব বলির ছবিও তুলেছিল ওই ক্যামেরাটা দিয়ে। শুনেছি ওখানে মানুষ, পশু, পাখি সব বলি দেওয়া হতো। আর ওই স্যাটানিক গ্রুপে যোগ দেওয়ার পর ও কেমন একটা অন্যরকম হয়ে গেল। চুপচাপ, শান্ত, মনে হতো বড় বেশি যেন শান্ত। ঝড় ওঠার আগের মুহূর্তে যেমন সব শান্ত থাকে, ওই রকম। একদিন ওই শয়তানের ঘাঁটিতে পুলিশ হানা দিল। ডেরেক গ্রেপ্তার হলো। কেউ পুলিশকে খবরটা দিয়েছিল নিশ্চয়ই, কিন্তু ওকে শত চেষ্টা করেও ছাড়ানো গেল না। অবশেষে ওর কেসটা কোর্টে যায়। বিচারে ওর ফাঁসির হুকুম হয়। ফাঁসির দড়ি গলায় পরানোর ঠিক আগে দাদা বলেছিল ওর শরীরের মৃত্যু হতে চলেছে ঠিকই, কিন্তু ওর আত্মা বেঁচে থাকবে। কোনো না কোনো বস্তুর মধ্যে দিয়ে ও ঠিক ফিরে আসবে এবং ফিরে এসে আবার খুন করবে। প্রাণ নাশের আনন্দের নাকি কোনো বিকল্প নেই। পিটার সাহেব থামলেন। বুড়োর কথা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে গিলছিলাম আমি। ওনার বুক হাপড়ের মতো ওঠানামা করছিল। পাশের র্যাক থেকে জলের জাগটা পেড়ে এক নিঃশ্বাসে জল খেয়ে ফেললেন। নোংরা মলিন শার্টের হাতায় ঠোঁট দুটো মুছে বললেন, আপনি ওসবে বিশ্বাস করেন কিনা জানি না, তবে
তবে টু টেল ইউ দ্য ট্রুথ, আই থিঙ্ক দ্যাট ক্যামেরা ইজ পসেসড। ডেরেকের প্রতিহিংসা পরায়ণ আত্মা ওই ক্যামেরার মধ্যে রয়েছে। আমি ওটা দিয়ে কোনোদিনও ছবি টবি তুলিনি মশাই, বাড়িতে এমনি পড়েছিল। ওই গত বছর হঠাৎই একদিন আমার মেয়ে জোসেফিনা ওর এক বন্ধুকে দিয়ে ও নিজের একটা ছবি তোলায় ওই ক্যামেরায়, আর তারপরেই ও মারা যায়। তাই ওই ক্যামেরা আমি আর রাখতে চাইনি নিজের কাছে, ওই ক্যামেরা আমি আর রাখতে চাইনি। ওই সব তো ক্যামেরা, দ্যাট ক্যামেরা ইজ পসেসড। সেদিন রাতে পিটার লরেন্সের বাড়ি থেকে ফিরে আর আমি স্টুডিওতে ঢুকিনি। ওই সবুজ বিওসির ব্যাগটার দিকে তাকানোর আর বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার। তবে ক্যামেরাটা আমি বেচব না, অন্য কারো জীবনে কালো ছায়া নেমে আসুক এটা আমি চাই না। আমার লেখা এই ডায়েরি শর্মা বা অজিত বড় হয়ে পড়বে আশা করি, তখন ওরাও ক্যামেরাটার সম্বন্ধে জানতে পারবে। সব পড়ার পর আমার মনে হয় ওরা ক্যামেরাটাকে নিছক কৌতূহলে ব্যবহার করবে না। এই পর্যন্ত পড়ে আমি থামলাম। মাথার দুপাশটা আবার দপদপ করছে। ক্রোসিনের প্রভাব কি তবে কমে এলো? কপালে হাত দিয়ে দেখলাম ঘাম। আমি অবাক হয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, বাবা ক্যামেরাটাকে নষ্ট করে ফেললেন না কেন? বাবা কি ভয় পেয়েছিলেন? এতগুলো ভাবনা চিন্তার প্রশ্ন মনে জট পাকিয়েই যাচ্ছিল। চেয়ারে বসে থাকা অবস্থাতেই পেছনে ফিরে মেঝের দিকে তাকালাম। মনে বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই চলছে পুরো দমে। স্তূপ করে রাখা জিনিসপত্রের ভিড়ে সবুজ বিওসির এয়ারব্যাগটা চোখে পড়ল। তালা লাগানো ছিল না। খুলতেই বেশ কিছু ওষুধের বিজ্ঞাপনের বোর্ডের নিচে একটা লম্বাটে প্যাকেট দেখতে পেলাম, পুরনো ছেঁড়া খবরের কাগজে মোড়া। প্যাকেটটা খুললাম। ক্যামেরাটাকে দেখে তো মনে হয় এখনো দিব্যি চলে। হঠাৎ মাথায় একটা প্রশ্ন এলো, এটা বাবার মনের ভুল নয় তো? সবটা তো নিছক কল্পনাও হতে পারে। কিন্তু বাবা বেশ কম কথার মানুষ ছিলেন। মন গড়া ঘটনার কোনো মূল্য ওনার কাছে ছিল না। তবে কি এটা সত্যি? মাথায় একটা বুদ্ধি বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে উঠল। একটা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। ক্যামেরাটা আমার শোয়ার ঘরে নিয়ে এলাম। ফিল্ম ডায়ালে স্পষ্ট দেখতে পাচ্ছি 3 লেখা রয়েছে, অর্থাৎ 66তে তোলা সেই পায়রা আর ভুবনবাবুর ছেলে পলাশের ছবি এর ভেতরেই রয়ে গেছে। ফিল্মটা বোধহয় অকেজো হয়ে গেছে। সেই দুটো ফটো তোলার পর আর ব্যবহারই করা হয়নি এই ক্যামেরাটা। ক্যামেরাটা খাটের ওপর রেখে নিকনের ব্যাগ থেকে স্টিলের স্ট্যান্ডটা বের করলাম। ক্যামেরাটাকে তার উপরে বসিয়ে সেলফ টাইমারের বোতামটায় দম দিয়ে দিলাম, আর তারপর শাটারটা টিপলাম। এভাবে আপনা আপনি ছবি ওঠে, ফটোগ্রাফারের দরকার পড়ে না। হঠাৎ কানে এলো শব্দটা। শাটারটা পড়তে আর বড় জোর সেকেন্ড 6 বাকি। লেন্সটা সোজা নিজের নিরেট কালো শরীরের দিকেই তাক করা। ক্যামেরাটা যেন নিজেই নিজের ছবি তুলছে। আসলে ক্যামেরাটাকে আমি বসিয়েছি আয়নার সামনে। পুরনো দিনের আলমারির এক পাল্লায় একটা বেলজিয়াম মিরর ছিল। ক্যামেরার প্রতিবিম্ব আয়নায় দেখা যাচ্ছে, আর আমি ঘরের এক কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। মন বলছে, আজ যদি এই হতচ্ছাড়া শয়তানের যন্ত্রটার মনে প্রতিহিংসা জাগে, মরণের নেশা জাগে, তো ব্যাটা নিজেকেই মারুক। পরপর 3টে শব্দ হলো। অবিশ্বাস্য কাণ্ড। প্রথমে শাটারটা পড়ল, তারপর আয়নায় আড়াআড়িভাবে একটা চির ধরে ফেটে গেল। শেষ শব্দটা এলো ক্যামেরার ভেতর থেকে। হয়তো কান পাতলে মরে ভূত হয়ে যাওয়া ডেরেকের চাপা আর্তনাদও শুনতে পেতাম। ঠিক
তারপরেই ক্যামেরার লেন্সটাতে একটা ফাটল ধরল। এক্সপোজার আর ফোকাসিং রিং খসে পড়ল মাটিতে। ফিল্মটা বেরিয়ে পড়ল পেট থেকে বেরিয়ে পড়া নাড়ি ভুঁড়ির মতো। বুঝলাম ওটার মৃত্যু হয়েছে। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল আমার। ঘটনাটা ঘটার কয়েকদিন পরে একটা ফ্যাশন অ্যাসাইনমেন্ট ছিল। নিকনের ব্যাগটা খুলতেই আঁতকে উঠলাম আমি। আমার সাধের 15,000 টাকা দামের স্টিলের স্ট্যান্ডটা বেঁকে চুরে গেছে। স্ক্রুগুলোতেও কেমন যেন মরচে পড়েছে। অথচ এই ঝকঝকে ক্রোমিয়াম স্টিলের মজবুত স্ট্যান্ডটা কিভাবে? আসলে ভুলটা আমারই। ওই ভুতুড়ে ক্যামেরাটাকে এই স্ট্যান্ডের ওপরই তুলে মরণ শাটারটা টিপেছিলাম। ক্যামেরাটা তাতে নষ্ট তো হলোই, সাথে সাথে আমার স্ট্যান্ডটাও অকেজো আর বাতিল হয়ে গেল চিরকালের জন্য। কারণ শাটারটা পড়ার সময় আয়নাতে স্ট্যান্ডটারও প্রতিবিম্ব পড়েছিল। এতক্ষণ আপনি শুনছিলেন নীলাঞ্জন নন্দীর লেখা কাহিনী ক্যামেরা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. গল্প পাঠে এবং অভিনয়ে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।